ওকে, তাহলে দেখেন সাজেশন স্কিন লাস্ট অধ্যায় থেকে আসেন। ঠিক আছে, স্কিন রিলেটেড ডিজিজ পরীক্ষার জন্য এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে স্ক্যাবিস অ্যান্ড আর্টিকেরিয়া, অ্যাকনি, তিনটাই। স্ক্যাবিস, আর্টিকেরিয়া, অ্যাকনি, তিনটার একটা অবশ্যই পরীক্ষায় কি থাকবে, কোনো সন্দেহ নাই। স্ক্যাবিস, আর্টিকেরিয়া অ্যান্ড অ্যাকনি কি লিখবেন? কারণ, লক্ষণ, ম্যানেজিয়া। কারণ কাকে বলে? কারণ, লক্ষণ, ম্যানেজমেন্ট। ঠিক আছে, ওকে। তিনটা রোগের নাম কি বললাম? স্ক্যাবিস, আর্টিকেরিয়া, অ্যাকনি। ঠিক আছে, স্ক্যাবিস, আর্টিকেরিয়া, অ্যাকনি রোগগুলো আমরা পড়াইছি, মনে আছে? স্ক্যাবিস কেন হয় ম্যাডাম? লিলি, লিলি না, মিস মিলি, আপনি বলেন স্যার, স্ক্যাবিস কেন হয়? আর্টিকেরিয়া কেন হয় তানভীর? হুম, কাকে বলে ডেফিনেশন, তাই না? কাকে বলে? কারণ, লক্ষণ, চিকিৎসা। কাকে বলে? কারণ, লক্ষণ, চিকিৎসা। ওকে, চ্যাপ্টার নাম্বার ভিটামিনস অ্যান্ড মিনারেল। নিউট্রিশনাল ডিসঅর্ডার। কি এটার নাম? নিউট্রিশনাল ডিসঅর্ডার। এখান থেকে হেলথ বেনিফিট শিখবেন। হেলথ বেনিফিট শিখবেন। ওকে, হেলথ বেনিফিট কাজ শিখবেন। ভিটামিনের ক্ষেত্রে ভিটামিন এ, সি, ই, ডি। মিনারেলের ক্ষেত্রে শিখবেন মিনারেল ডি, আয়োডিন, সরি মিনারেল তো ডি হয় না, ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম, আয়োডিন, জিঙ্ক, আরেকটা কি আয়রন। ক্যালসিয়াম, আয়োডিন, জিঙ্ক আর আয়রন। আয়োডিন, ঠিক আছে, এটা আই। হেলথ বেনিফিট শুধু পড়বেন, হ্যাঁ। এতটুকু ক্লিয়ার? এরপরে ডিজিজ, হ্যাঁ। ডিজিজের ভিতরে পড়বেন রিকেটস, স্কারভি, কোয়াশিওকর। রিকেটস, স্কারভি, কোয়াশিওকর, নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস, চারটা রোগ পড়বেন। রিকেটস, স্কারভি, কোয়াশিওকর, নাইট ব্লাইন্ডনেস। এখানে একটা পার্থক্য পড়বেন, ডায়াবেটিক্স এবং বেরিবেরির মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ওগুলো পরে পড়েন, আগে রোগগুলো পড়েন, তারপরে দেখা যাবে। এটাও একই বিষয়। কাকে বলে? কারণ, লক্ষণ, ম্যানেজমেন্ট।
রিকেটস, স্কারভি, SCURVY। আপনি কি এখনো মোটর ড্রাইভিং করেন? কি অবস্থা, ব্যথার কি অবস্থা? পুরোপুরি যায় নাই তো, তাই না? একটু ব্যায়াম করা লাগবে, এই ব্যথা এমনি এমনি যাবে না। কিছু ব্যায়াম আছে, ব্যায়ামগুলা করলে ব্যথাগুলা আস্তে আস্তে কমপ্লিটলি যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে ক্লিয়ার এটা, তানভীর, ক্লিয়ার এটা? ওকে, তার আগে তারপরের অধ্যায় যান, মানে আগের অধ্যায়। আগের অধ্যায় কি ইনফেকশন অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজ, তাই না? আগের অধ্যায় কি ইনফেকশন অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজ। ইনফেকশন অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজ নাম্বার 1 প্রশ্ন লিখে দিই, ডিফাইন ফিভার। Classify it with its mechanism। ঠিক আছে, ফিভার কাকে বলে, ফিভারের ক্লাসিফিকেশন কি, ফিভারের মেকানিজম কি। ক্লিয়ার এতটুকু? পরেরটা লেখেন, শিখতে হবে 5 ব্যাকটেরিয়াল ডিজিজ, 5 ভাইরাল ডিজিজ, 3 প্রোটোজোয়াল ডিজিজ। 5 ভাইরাল ডিজিজ, 5 ব্যাকটেরিয়াল ডিজিজ, আরেকটা হচ্ছে 3 প্রোটোজোয়াল ডিজিজ। এটুকু ক্লিয়ার? এর পরেরটা কি আছে, ইউরিনারি ডিসঅর্ডার, তাই না? পরেরটা কি, ডিজিজ অফ ইউরিনারি সিস্টেম। ডিজিজ অফ ইউরিনারি সিস্টেম, এখানে পড়বেন কমন রোগ। ওই ইউরিনারি সিস্টেমের ডিজিজ ডায়াবেটিস আছে? চিন্তা করা যায়, ডায়াবেটিস নাকি ইউরিনারি সিস্টেমের ডিজিজ? হুম, ডায়াবেটিস কোন সিস্টেমের ডিজিজ? এন্ডোক্রাইন, হরমোনের সমস্যার কারণে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হলে প্রস্রাব হয়, তার মানে এটা ইউরিনারি সিস্টেমের ডিজিজ না।
ওকে, ডিজিজ অফ ইউরিনারি সিস্টেম, এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে হ্যামাচুরিয়া, সিস্টাইটিস, প্রোটিনিউরিয়া, urinary incontinence and retention. Urinary retention, ঠিক আছে, এই চারটা রোগ পড়বেন। একটা হচ্ছে হ্যামাচুরিয়া, নাম্বার 2 ইউরিনারি রিটেনশন, ইউরিনারি ইনকন্টিনেন্স, প্রোটিনিউরিয়া, সিস্টাইটিস। ওকে ওকে, এরপরে পরের অধ্যায়ের নাম কি? নার্ভাস সিস্টেম নাকি এন্ডোক্রাইন সিস্টেম? এন্ডোক্রাইন সিস্টেম, ডিজিজ অফ তানভীর, এন্ডোক্রাইন সিস্টেমে কি নিয়ে আলোচনা করা হয়? ডিজিজ না, এন্ডোক্রাইন সিস্টেমে আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছি না এন্ডোক্রাইন সিস্টেম। ভেরি গুড, হরমোন নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে হরমোন রিলেটেড কিছু রোগ আমরা পড়বো, খুব সিম্পল রোগগুলো। নাম্বার 1 ডায়াবেটিক্স মেলাইটাস। ফুল, এখানে কোনো বাচ্চাত নাই, সব। হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এই তিনটা রোগ পড়বেন। আসলে মূলত এই দুইটা রোগের মধ্যে কিন্তু পার্থক্য, তাই না? হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজমের মধ্যে পার্থক্য কি? বাট সাইন সিমটম এগুলো শিখতে হবে। ডায়াবেটিক্স মেলাইটাস, তিন ধরনের ডায়াবেটিক্স আছে, তাই না? ডায়াবেটিক্স মেলাইটাস, জেস্টিশনাল ডায়াবেটিক্স, ডায়াবেটিক্স ইনসিপিডাসের মধ্যে পার্থক্য, টাইপ 1 টাইপ 2 এর ভিতরে কি পার্থক্য? ঠিক আছে, দেখেন রোগের ভিতরে পার্থক্য কেন করতে হবে? আপনি যদি দুইটা রোগের ভিতরে কম্পেয়ার করতে না পারেন তাহলে কি রোগ দুইটা চিনবেনই না। একই বৈশিষ্ট্য নিয়ে আসতেছে, বাকি কাছাকাছি বৈশিষ্ট্য নিয়ে আসতেছে, বাকি বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আসতেছে। তাহলে বিপরীত বৈশিষ্ট্য, এটাতে কনস্টিপেশন হয়, ওটাতে ডায়রিয়া হয়। ঠিক আছে, এটাতে কি সোয়েটিং হয়, ওইটাতে কি কোল্ডনেস, ঠান্ডা থাকে। ঠিক আছে, একটা ঠান্ডায় সমস্যা, একটা গরমে সমস্যা, একটা শরীর চিকন হয়ে যায়, একটা মোটা হয়ে যায়। বিপরীত বৈশিষ্ট্যপূর্ণ রোগগুলা সহজে চেনা যাবে যদি আপনি কি করেন, পার্থক্য শিখেন। কাছাকাছি বৈশিষ্ট্যপূর্ণ রোগগুলা, ডায়রিয়া, কলেরা কাছাকাছি না? এই বৈশিষ্ট্যপূর্ণ রোগগুলা কি চেনা যাবে যদি আপনি পার্থক্য পড়েন। ঠিক আছে, বাহিরে পার্থক্য আছে না? টাইপ 1 এর রোগীগুলো একদম পাতলা হয়ে যাবে, ধীরে ধীরে কি স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এত মোটা রোগী দেখছেন, শুকাইতে শুকাইতে এরকম হয়ে গেছে। ঠিক আছে, টাইপ 1 রোগীদের ক্ষেত্রে কি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা কি বেশি, যেহেতু এরা ইনসুলিনে কি করে, হ্যাঁ শুধু ইনসুলিনের উপরেই কি ডিপেন্ডেন্ট। এরকম দুই চারটা পার্থক্য পাওয়া যাবে বইয়ে। আর টাইপ 1 হয় কি, টাইপ 2 হয়ে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে টাইপ 2 হওয়ার পরে টাইপ 1 হয়। ঠিক আছে, ওকে, এইটুকু পর্যন্ত পারা যাবে না? এরপরেরটা কি লাস্ট, আজকের জন্য লাস্ট, ডিজিজ অফ নার্ভাস সিস্টেম। ডিজিজ অফ নার্ভাস সিস্টেম,
এখান থেকে জাস্ট 3টা রোগ আমরা দেই, 3টা রোগ পড়েন। নাম্বার 1 মাইগ্রেন, মেনিনজাইটিস, ইপিলেপসি, হেডেক মাইগ্রেনের সাথে কম্পেয়ার করে পড়বেন। ঠিক আছে, হেডেকটা পড়বেন কি মাইগ্রেনের সাথে কম্পেয়ার করে পড়বেন, যে সব হেডেক মাইগ্রেন না, আবার সব মাইগ্রেনই কি হেডেক। ঠিক আছে, মাইগ্রেন মানেই কি হেডেক থাকবে, কিন্তু সকল হেডেক কি মাইগ্রেন না। ঠিক আছে, তার মানে মাইগ্রেনের সাথে হেডেকের একটা কম্পেয়ার করে বললে, আসলে হেডেক তো স্পেসিফিক কোনো ডিজিজ না, হেডেক ইজ কি সিমটমস অফ ডিজিজ, তাই না? আপনার শরীরে ডিহাইড্রেশন হলেও হেডেক হতে পারে, আপনার ফিভার হলেও কি হেডেক হতে পারে, গ্লুকোজের অভাব হলেও হেডেক হতে পারে, তাই না? অক্সিজেনের অভাব হলেও কি হতে পারে হেডেক হতে পারে। তো আঘাতজনিত কারণে হতে পারে, কত কারণ আমরা পড়াইছিল ওইখানে হেডেকের, বিভিন্ন দাঁতের ব্যথা, কানের ব্যথা, নখের ব্যথা, চোখের ব্যথা, সকল সমস্যার কারণে কি হতে পারে হেডেক হতে পারে। তার মানে হেডেক ধরার আগে আমাকে ধরতে হবে কি কারণে হেডেক হচ্ছে। ম্যাডামের চোখের পাওয়ার কি কমে গেছে সেজন্য হেডেক হয়েছে, না স্যারের চোখের পাওয়ার বেড়ে গেছে এই জন্য হেডেক হয়েছে, এটাও কি ধরতে হবে। শুধু আসবে আর টাফনিল দিয়ে দিবেন, ভাই টাফনিল খান, পরেরটা পরে দেখা যাবে। যতবার রুগী আসবে ততবারই রুগী খুশি, এরকম কিছু পার্মানেন্ট কাস্টমার বানায় নিতে হবে। ঠিক আছে, গ্যাস্ট্রিকের রোগের জন্য চিন্তা করবেন না, মেইন কথা কি ফার্মাসিউটিক্যালস জগতে যতদিন পর্যন্ত বাংলাদেশের বিপি ইউএসপির অনুমোদন আছে ততদিন পর্যন্ত ওষুধ নিয়ে আর আপনাদের চিন্তা করা লাগবে না। ওষুধ বাংলাদেশের মানুষের লাগবেও, না লাগালে আমরা জোর করে লাগাবো। ঠিক আছে, বুঝেন, আগে যে মানুষ ওষুধ কম খেত, ওই সময় কি ওষুধ পাওয়া যেত না, ওষুধ অ্যাভেলেবেল ছিল না, তখন বিভিন্ন ভাবে কি মানে ফুড সাপ্লিমেন্ট এই টাইপের জিনিসগুলো, খাবার দাবার এই টাইপের জিনিসগুলো দিয়ে কি করতো তারা বেঁচে থাকতো, না হলে কষ্ট করতো, তাই না? কষ্ট করতে করতে কত মানুষ মারা যেত না। কিন্তু এখনকার মানুষের কষ্ট একেবারেই কি হয় না, সহ্য হয় না। যেহেতু কষ্ট সহ্য হয় না, তার মানে কি ওষুধ দিতে হবে। ঠিক আছে, আগে অনেক বড় বড় ব্যথা নিয়ে চুপচাপ বসে থাকতো, এটা শরীরের জন্য ভালো আমি বলতেছি না, মনে রাখবেন যে কোনো রোগ আপনার শরীরের জন্য কি শরীরের স্বাভাবিক অবস্থাটাকে চেঞ্জ করে ফেলতেছে, তাহলে এটা আপনার জন্য কখনো ভালো না। ঠিক আছে, এটাকে আপনাকে স্বাভাবিক নিয়ে আসতে হবে যেভাবেই হোক, সেটা ওষুধ দিয়ে হোক, সেটা কি এক্সারসাইজ দিয়ে হোক, সেটা খাবার দাবার দিয়ে হোক, কোনো কথা নাই, সেটাকে আপনাকে নর্মাল করতে হবে। আপনি যদি এটা নিয়ে বসে থাকেন, এটা আরো বড় জিনিস আপনার শরীরে কি করতে পারে ক্রিয়েট করতে পারে। সো রোগ নিয়ে বসে থাকা কখনোই বুদ্ধিমানের কাজ না। ঠিক আছে, কারণ কি আমরা ওষুধগুলা ইউজই করি কিসের জন্য, রিস্ক বেনিফিট চিন্তা করে, তাই না? রিস্ক বেনিফিট কি, এই রোগের রিস্ক বড় না আমি যে রোগের জন্য যে ওষুধ খাচ্ছি তার রিস্ক বড়? যদি এই রোগের রিস্কটা আমার শরীরের জন্য বেশি হয়ে থাকে, ওষুধের রিস্ক কম হয়ে থাকে, তাহলে এই ওষুধটা এখানে ব্যবহার করা যাবে। বাট আমি এমন একটা রোগ, যে রোগের জন্য যে ওষুধ দিই ওই রোগের চেয়ে ওষুধের রিস্ক কি আরো বেশি, তাহলে ওই রোগে ওই ওষুধ ব্যবহার করা নিরাপদ না। ক্লিয়ার? তার মানে ওষুধগুলা ব্যবহারই করা হয় রিস্ক বেনিফিট চিন্তা করে, যে আমি একে একটা ওষুধ দিব ওই রোগের চেয়ে কি এটা রিস্ক বেশি কিনা। ঠিক আছে, আর এটাই তো প্রবলেম। দেখেন, আপনি যখন পেশেন্টের দোষ দিচ্ছেন আপনি নিজের কথা ভাবেন। আপনার যদি আজকে ডায়রিয়া হয় আপনি কি করবেন, ওর স্যালাইন খাবেন? বুঝেন, আপনি কি নর্মাল ডায়রিয়া ধরেন, আপনি ওর স্যালাইন খাবেন? আপনি সবার আগে সিপ্রোফ্লক্সাসিন খাবেন, যে আগে সিপ্রো খাই ভালো করি তারপরে ওর স্যালাইন লাগলে খামুনি। বুঝছেন? দেখেন, এটা আসলে কি হিউম্যান বিং এর স্বভাব। মানুষকে তৈরি করা হয়েছে অস্থির প্রকৃতির করে, তাদের ভিতরে ধৈর্য খুবই ন্যূনতম পর্যায়ে দেওয়া হয়েছে। ধৈর্য জিনিসটা খুবই ন্যূনতম পর্যায়ে, সেই জন্য ধৈর্য একটা প্রশংসনীয় গুণ যার ভিতরে আছে,
এটা একটা প্রশংসনীয় গুণ, তাই না? কারণ এমনি কম দেওয়া হয়েছে, এর মধ্যে বেশি আছে, তার মানে কি এটা একটা এক্সট্রা কি কেরামত রহমত, তাই না? সো যে কোনো পেশেন্টের ক্ষেত্রে আপনি মানে পেশেন্ট ধৈর্য ধরুক ধৈর্য না ধরুক, আপনি দুই ধরনের পেশেন্টে ডিল করা লাগবে। এখন যে পেশেন্টের ধৈর্য নাই, ঠিক আছে, তাকে আপনাকে ওষুধের সাইড ইফেক্ট বোঝাতে হবে। আর যে পেশেন্টের ধৈর্য আছে তাকে আপনাকে রোগের সাইড ইফেক্ট বোঝাতে হবে। যে পীরে যা খায়, আপনাকে পীর মেনটেন করে চলতে হলে কি, যে পীরে যা খায় তাকে তাই খাওয়াইতে হবে, তাই না? বুঝেন, আপনাকে মানুষ হ্যান্ডেল করতে হবে। এখন হ্যান্ডেল করার জন্য ওনার সাথে কথা বলে বুঝতে হবে উনি কি দিলে খুশি হবে। আমি যদি আপনাদের সাইকোলজি না বুঝি, বুঝেন, আমি যদি আপনাদের সাইকোলজি না বুঝি, তাহলে কিন্তু আপনাদের মেনটেন করা আমার অনেক কঠিন হয়ে যাবে। যদি আমি আপনার সাইকোলজি বুঝি যে আপনি কি চান, ঠিক আছে, আপনি কি চান এটা একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আপনার জন্য কি দরকার, দুইটা জিনিস, তাই না? একটা হচ্ছে আপনি চান আপনার জন্য দরকার নাই, আমি গাড়ি চাই বাড়ি চাই কত কি চাই, এটা আমার জন্য দরকার নাই, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমার কি দরকার, আমি না বুঝলেও যদি দরকারিটা চাই তাহলে তো আলাদা বিষয়। আমি মাসিক স্যালারি চাই, এটা আমার কি দরকার, তাই না? তাহলে দরকারের জিনিস একটা, আরেকটা হচ্ছে আমি কি চাই, আরেকটা হচ্ছে আপনার মনে কি আছে, আসলে আপনি কি চান। ওকে, তাহলে এইটুক পর্যন্ত আমি বলে দিলাম। এখন আপনাদের কাজ, আগামী মঙ্গলবার যাবে, এরপরে হচ্ছে আগামী রবিবার, ঠিক আছে? তাহলে আগামী রবিবার এই নার্ভাস সিস্টেম থেকে শুরু করে স্কিন ডিজিজ পর্যন্ত আমরা একটা ক্লাস টেস্ট নিব, ঠিক আছে? ক্লাস টেস্ট পরীক্ষার আগে এটা একটা, আগামী রবিবারেই, মানে মঙ্গলবার মাঝখানে একটা গ্যাপ পাবেন পড়ার জন্য। পড়ার পরে যদি কোনো সমস্যা থাকে, কিছু যদি না বুঝেন, কোনো কিছু যদি খুঁজে না পান, পড়তে যেয়ে যদি কিছু খুঁজে না পান, অনেক জিনিস আছে খুঁজে পাওয়া যাবে না, সেটা ক্লাসে বললে আমি সলভ করে দিব। নেক্সট মঙ্গলবারটা সলভিং ক্লাস, ঠিক আছে? তো মানে কি, ওই সবার সাপোর্টটা কোথায় থাকে জানেন? পরীক্ষা কোন দেরিতে হবে। ওকে, সমস্যা নাই, যান মঙ্গলবারে পরীক্ষা, ঠিক আছে? পরীক্ষা দিবেন আপনারা, সুবিধা আপনাদের, সবকিছু আপনাদের, তাই না? আমাদের তো খালি নেওয়ার বিষয়, ঠিক আছে? এখন মঙ্গলবারে পরীক্ষা দিয়ে যদি আপনারা ভালো কিছু করেন, সেটাও আমাদের জন্য লাভ। আর মঙ্গলবারে পরীক্ষা দিয়ে যদি রবিবারের মতোই হয়, তাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে? তাহলে মঙ্গলবার কত তারিখ? 16, ভেরি গুড। পরের সপ্তাহে 23 তারিখ, তাহলে 23/11/2021 ক্লাস টেস্ট। কারোর কোনো কমপ্লেইন নাই, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। নেক্সট ক্লাসে থাকবেন আশা করি। ওকে।